বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 11ই আগস্ট 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 42তম ক্লাস এবং দণ্ডবিধির 10ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। এই যে যে অধ্যায়টা, এই অধ্যায়টার শুরু হয়েছে দেখেন 191 ধারা থেকে 229 ধারা। কত বলেন? 191 থেকে 229। এটা হলো মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। তো প্রথমে আমরা চলে আসি ধারা 191, মিথ্যা সাক্ষ্য দান, গিভিং ফলস এভিডেন্স। সংজ্ঞা দিতে কত ধারায়? 191 ধারায়। মিথ্যা সাক্ষ্য দান, এটা আন্ডারলাইন করেন, মিথ্যা সাক্ষ্য দান আন্ডারলাইন করেন 191। আচ্ছা, আমি আগে একটু বলি, তারপরে আমরা বইয়ের এই জায়গা পড়বো। কোর্টে যারা যান তারা ভালো বুঝবেন, সাক্ষ্যদান শুধু কাঠগড়ায় দাঁড়াইয়া কথা বললেই সেটারে সাক্ষ্যদান বলে না। সাক্ষ্যদানটা দেওয়া হয় যখন ফৌজদারি মামলায় চার্জ গঠন হয়ে যায়। চার্জ গঠন হওয়ার পরে সাক্ষীরা আসে, তারপরে তারা কাঠগড়ায় দাঁড়ায় যে কথা বলে এটারে বলে সাক্ষ্যদান। আর চার্জ গঠনের আগ পর্যন্ত জামিন শুনানি বলেন, ডিসচার্জ শুনানি বলেন, ওই যে যে সাক্ষী দাঁড়াইয়া পেল জামিন শুনানির সময় যে কথা বলতেছে, বাদী দাঁড়াই বলতেছে, ওটা কিন্তু সাক্ষ্য না। তাহলে সাক্ষ্যটা হয় কখন? যখন চার্জ গঠনের পরে। বুঝতে পারছেন? ইভেন 164ও সাক্ষ্য না। 164ও সাক্ষ্য, কারণ 164 করা হয় চার্জ গঠনের আগে। তো এজন্য যখন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে চার্জ গঠনের পরে, তখন ওই সাক্ষ্য দেওয়ার সময় যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে আর সাক্ষ্য গ্রহণের আগে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয় যে যা বলিব সত্য বলিব, সত্য বলিলে মিথ্যা বলিব না। এই কথা বলার পরে সে যদি মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে এটারাই বলে মিথ্যা সাক্ষ্য দান। এবং এটার সংজ্ঞাই বলা হয়েছে দণ্ডবিধির কত ধারায় বলেন? 191 ধারায়। এই যে দেখেন, যে ব্যক্তি, আন্ডারলাইন করবেন, সত্য কথনের জন্য হলফ বা আইনের প্রকাশ্য বিধান বলে বাধ্য হয়ে, সত্য কথনের বলে হলফ বুঝেন তো, মানে হলফনামা পাঠ করতে, বা প্রকাশ্য বিধান বলে বাধ্য হয়ে কোনো বিষয়ে কোনো ঘোষণা করার জন্য আইন বলে বাধ্য হয়ে এমন বিবৃতি দান করে, আন্ডারলাইন করবেন, যা মিথ্যা, যা হচ্ছে মিথ্যা এবং যা মিথ্যা বলে জানে, সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে। তাহলে আহ আমরা মিথ্যা সাক্ষ্য দানের উপাদানে চলে আসি। দেখেন, উপাদান যে কোনো জিনিসের, আপনারা এখন থেকে শিখবেন, যে কোনো জিনিসের সংজ্ঞা থেকে উপাদান বের করা যায়। সংজ্ঞা থেকে উপাদান বের করার প্রক্রিয়া হচ্ছে এরকম যে, ধরেন আপনি একটা সিঙ্গারা খাইছেন, টোটাল ওই জিনিসটার নাম সিঙ্গারা, কিন্তু যদি আপনারা বলে সিঙ্গারার উপাদান কি কি, বের করতে পারবেন না। ওর ভিতর ময়দা আছে, আলু আছে, মশলা দিয়ে আলু রান্না করছে, তারপরে ভাজছে তেল দিয়ে, ভাজছে, এইগুলো হলো সিঙ্গারার কি উপাদান। তাহলে যে কোনো জিনিসের সংজ্ঞা যখন আমি জানবো, সংজ্ঞা ভেঙে বের করা যাবে কি উপাদান। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এই জায়গার উপাদান পড়ার আগে আমরা এটা বের করতে পারি যে মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে প্রথমত সে সাক্ষ্য দেয়, তারে হলফনামা পাঠ করায় বা শপথ বাক্য পাঠ করায়, তারপরে সে এমন বিবৃতি যা সে জানে সে মিথ্যা, এরকম কোন বিবৃতি সে দান করে, এবং এটারই বলে মিথ্যা সাক্ষ্য দান। এই যে দেখেন, কোন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে যদি সে, এই যে আন্ডারলাইন করেন, শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে বা কোনো ঘোষণা করতে বাধ্য হয়, সে বাধ্য হয়ে এমন কোন বক্তব্য প্রদান করে, আন্ডারলাইন করবেন, যেটা মিথ্যা। এমন কোন বক্তব্য প্রদান করে যেটা মিথ্যা। লাইন বাই লাইন মিলাবেন, আমি লাইন বাই লাইনই পড়তেছি। এমন কোন বক্তব্য প্রদান করে যেটা মিথ্যা, বা যেটাকে সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে, সেটা যে সত্য না তা বিশ্বাস করে। একটা হলো, দেখেন, এই জায়গায় 2 আর 3, একটা বলছে যেটাকে সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে, এটা হলো একটা। আর একটা হলো সেটা যে সত্য না তা বিশ্বাস করে। দুইটা আপাত দৃষ্টিতে এক জিনিস মনে হলে অ্যাকচুয়ালি এক জিনিস না। বুঝছেন? ধরেন, একটা হলো যে আমি জানি যে অমুক গাড়ি চাপায় মারা গেছে, আমার সামনে গাড়ি চাপায় মারা গেছে, কিন্তু আমি তারে বললাম যে অমুক অমুক রে ঠেলা দিছে গাড়ির নিচে যাওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সে ঠেলা দেয় না। এটা আমি জানি শুরু থেকেই মিথ্যা, মিথ্যা বলে জানি। আর একটা হলো সত্য না, কে কারে মারছে আমি জানি না, ওটা আমার ধারণাই নাই, কিন্তু আমি সত্য, প্রকৃত সত্য কি জানি না, কিন্তু আমি বলতেছি যে অমুক অমুক রে মারছে। এটা হলো সে সত্য না, সেটা সে বিশ্বাস করে। আচ্ছা, তো মূল কথাই একই।
যে আপনি সাক্ষ্য দিতে গিয়ে যদি মিথ্যা কথা বলেন, এটারে বলে মিথ্যা সাক্ষ্য দান। সংজ্ঞা দিছে কত ধারায়? 191 ধারায়। এখান থেকে আপনারা যখন একটা ধারা পড়বেন তখন মনে মনে চিন্তা করবেন যে এই জায়গা থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমত এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে মিথ্যা সাক্ষ্য দানকে দণ্ডবিধির কত ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে? কত ধারায়? 191 ধারায়। এটার ইংরেজিতে কি বলে দেখেন, ইংলিশ আমরা মুখস্থ করবো, ইংরেজিতে কি বলে? গিভিং ফলস এভিডেন্স। গিভিং ফলস এভিডেন্স। ঠিক আছে। আচ্ছা, আমরা চলে আসি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। ফেব্রিকেটিং ফলস এভিডেন্স, এই যে যে কিছুদিন আগে 28শে জুন যে বার কাউন্সিলের যে লিখিত পরীক্ষা গেল, এই লিখিত পরীক্ষাতেও এইখান থেকে প্রশ্ন আসছে যে মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মধ্যে পার্থক্য আলোচনা করুন। তাহলে আপনি যদি প্রিলিতে ভালোভাবে পড়েন তাহলে এই জায়গায় ওই পার্থক্য পড়া আমার হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দিচ্ছে 192 ধারায়। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন ইংরেজিতে কি বলে? ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, আপনারা এখানে যারা মোটামুটি আছেন সবাই বাংলা সিনেমা দেখতেন। বাংলা সিনেমাতে সবচেয়ে যে জিনিসটা হয় সেটা হলো মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। কিভাবে হয়? যে ধরেন সবার ওই যে একজন একজন আছে কুটনামি করে, তাই ছোট বোন বেড়াতে আসছে, ছোট বোনের জামার ব্যাগের ভিতরে বড় বোনের হার ঢুকাই রাখছে। তো ওই তার বাপ মারে যাই বলতেছে যে আমার হার আমি খুঁজে পাইতেছি না। তখন সবাই তল্লাশি করছে, দেখে কি যে ওই যে গরিব যে বেড়াইতে আসছে তার ব্যাগের ভিতরে হার রয়েছে। বাট সবাই তারা চোর সাব্যস্ত করছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সে হার নেয় নাই। তাহলে এই যে যে যখন কোনো মিথ্যা ঘটনা ঘটানো হয়, রটানো হয়, ঘটানো হয়, এটারে বলে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। বুঝতে পারছেন? আপনি আমরা যে দুষ্টমি স্কুলে করতো বা কলেজে করতো, যে একজনের নামে একটা লিখে নিচে লিখে রাখছি নির্মল দাস, একটা বাজে কথা লিখে নিচে লিখে রাখছি নির্মল দাস। নির্মল দাস কিন্তু লেখে নাই, কিন্তু ভাবাচ্ছে কি সবাই যাতে এই কথাটা ভাবে লিখছে কে? নির্মল। তাহলে যে এই কাজটা করছে সে করছে কি? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। বুঝতে পারছেন? নির্মল ধরেন বাইরে গেছে, এখন নির্মল ওনার মোবাইলটা রেখে গেছে, এখন নির্মলের মোবাইল করলাম কি নূর আলম খানের ব্যাগের ভিতরে রেখে দিছি। এখন নির্মল এসে বলতেছে স্যার আমার মোবাইল নাই, মোবাইল কোথাও পাই না। সকলের ব্যাগ চেক করা হলো, দেখা গেল যে নূর আলম খানের ব্যাগের ভিতর মোবাইল। যাতে আমি এটা যে রাখছে সে রাখছে এই কারণে যাতে নূর আলম খানকে দোষী সাব্যস্ত করে। তাহলে যে এই কাজটা করছে সে কি করেছে? মিথ্যা সাক্ষ্য। বুঝতে পারছেন? তো তাহলে মিথ্যা সাক্ষ্য দান হচ্ছে মুখ দিয়ে বলা, আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন হলো কোনো কিছু ঘটানো, কোনো কিছু রটানো। আচ্ছা, একটু এবার আইনের ভাষায় সংজ্ঞা করি দেখেন। দণ্ডবিধির 192 ধারায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দেওয়া হয়েছে। 192 ধারা অনুসারে কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে যদি সে নিজেকে, যদি সে, আন্ডারলাইন করবেন, কোনো ব্যক্তিকে, পাইছেন? যদি সে কোনো ব্যক্তিকে বিভ্রান্ত করতে এমন কোনো গোল দিবেন ঘটনা ঘটায়, গোল দিছেন, কি ঘটায়? ঘটনা ঘটায়, বা এমন কোন দলিল বা আন্ডারলাইন করবেন নথি তৈরি করে, কোন দলিল বা কি তৈরি করে? নথি তৈরি করে, যা মিথ্যা এবং যেটা বিচারিক কার্যক্রমে, আন্ডারলাইন করবেন বিচারিক কার্যক্রম গোল দেন, যেটা বিচারিক কার্যক্রমে বা গোল দিবেন সরকারি কর্মকর্তার নিকট বা আন্ডারলাইন করবেন সালিসকারীর নিকট সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। মানে আপনি এই ঘটনাটা ঘটাইছেন কিসের জন্য? কোন বিচার কার্যক্রমে ব্যবহার করার জন্য। কিসের জন্য? কোন সরকারি কর্মকর্তার কাছে ব্যবহার জন্য। কিসের জন্য? কোন সালিসি কার্যক্রমে ব্যবহারের জন্য। তাহলে আপনি এটা এখানে কি করেছেন? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। তাহলে মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা দিছে 191, এটা বলে গিভিং ফলস এভিডেন্স। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দিছে কততে? 192। এটার বলে কি? ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। ইংরেজিটা সাথে সাথে মনে রাখবেন, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। জি, দেখেন আমরা একটু চলে এসি। সুতরাং 192 ধারা অনুসারে কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি, আন্ডারলাইন করেন, বহি বা রেকর্ডে, বহি বা রেকর্ডে কোন নির্দিষ্ট অবস্থার সৃষ্টি করে। বহি বা রেকর্ডে নির্দিষ্ট অবস্থার সৃষ্টি মানে কি? ধরেন একজন মুদি দোকানদার নির্মল বাকি নিছে 100 টাকা, ওই জায়গায় লিখে রাখছে 500 টাকা, তাহলেও সে কি করেছে? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। বা মিথ্যা বিবরণী লিপিবদ্ধ করে, বা মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল প্রণয়ন করে। পাইছেন? অথবা পরের 3 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা দেখেন, যে অভিযুক্ত ব্যক্তি উপরোক্ত কার্যগুলো করে যেন উক্ত ঘটনা মিথ্যা লিপি বা মিথ্যা বিবরণী প্রমাণ স্বরূপ, আন্ডারলাইন করবেন, সেই ঘটনাটা ঘটাইছে
বা এই জিনিসটা লেখছে কিসের জন্য, কোথায় ব্যবহার করার জন্য, আন্ডারলাইন করবেন। কোনো বিচারিক কার্যক্রমে বা কোনো সরকারি কর্মকর্তা দ্বারা পরিচালিত কোনো কার্যক্রমে বা সালিসকারীর সম্মুখে সাক্ষী হিসেবে উপস্থাপন করা যায়। এই সকল জায়গায় যে কোনো এক জায়গায় এই ঘটনাগুলো ঘটাইছে। বুঝতে পারছেন? তাহলে যে ব্যক্তি এমন কার্যক্রম পরিচালনা করেছে সে উপরোক্ত সাক্ষ্যের উপর ভিত্তি করে মতামত গঠন করতে পারে। সাক্ষ্যরূপে উপস্থাপিত এমন অবস্থা মিথ্যা লিপি বা মিথ্যা বিবরণী উক্ত কার্যধারা পরিচালনাকারী ব্যক্তিকে উক্ত কার্যক্রমের ফলাফলের ব্যাপারে বিভ্রান্ত মতামত গঠনে প্রবৃত্ত করে। মানে আপনি এই মিথ্যা সাক্ষ্য ওই জায়গায় উপস্থাপন করতেছেন কেন, যে বিচার করতেছে তার কাছে একটা ভুল ধারণার সৃষ্টি হয়। বুঝতে পারছেন? তাহলে আপনি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছেন বলে গণ্য হবে। এখন আপনি আইনের ভাষায় যে জিনিসই থাকুক না কেন, আপনি যে কোনো অপরাধ আগে আপনার নিজের ভাষায় বুঝতে হবে। 191 ধারা পড়ছি আমরা মিথ্যা সাক্ষ্য দান। মিথ্যা সাক্ষ্য দান তো বুঝেন, কাঠগড়ায় দাঁড়াইয়া মিথ্যা কথা বললে যখন ওই যে চার্জ গঠনের পরে সাক্ষ্য দিতে হয়, সেটা হলো মিথ্যা সাক্ষ্য দান। আর আর একটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। এটা কত দাঁড়ায়? 192। 192। এখন দেখেন, আমরা এই জায়গায় একটা বিষয় চাইছে যে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মধ্যে পার্থক্য। পার্থক্য অলরেডি আমরা মানে একটু পরেই আসতেছি, বাট এই জায়গায় যে পার্থক্যটা আছে এই পার্থক্যটা হলো জাস্ট আপনার বুঝাইছে যে মূল কি পার্থক্য আছে। একটু দেখি পড়ি, দেখেন। মিথ্যা সাক্ষ্য দান ও মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মধ্যে পার্থক্য হলো, মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে অপরাধটি এমন ব্যক্তি কর্তৃক সংগঠিত করা হয়, আন্ডারলাইন করবেন, যে শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে বা কোনো ঘোষণা করতে বাধ্য থাকে। দেখেন, যে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে তারে শপথ বাক্য পাঠ করানো হয় না? শপথ বাক্য পাঠ করানো হয়, কিন্তু যে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করতেছে বাড়ি বসে, তারে কি শপথ বাক্য পাঠ করায়? করায় না। আচ্ছা, কিন্তু মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এমন শর্ত থাকা অপরিহার্য তা এটা যে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত হতে পারে। মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, জুডিশিয়াল বা নন জুডিশিয়াল কার্যধারা চলমান থাকতে হবে। মিথ্যা সাক্ষ্যটা আপনি দিবেন হয় আদালতে, নাইলে সরকারি কর্মকর্তার কাছে। আদালতে না হয় কে? সরকারি কর্মকর্তা। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এমন কার্যধারা চলমান থাকা প্রয়োজনীয় না। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এমন কার্যধারা চলমান থাকা কি বলেন? প্রয়োজনীয় না। তারপরে দেখেন, এবং মামলার প্রেক্ষাপট বিষয়ে এমন কার্যধারা থাকার যুক্তিযুক্ত সম্ভাবনা যথেষ্ট যে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা হয়েছে তা উক্ত কার্যধারায় ব্যবহারের অভিপ্রায় থাকতে হবে। মিথ্যা সাক্ষ্য আপনি বাড়ি বসেও উদ্ভাবন করতে পারেন, বাট ব্যবহার করবেন যে কোনো বিচারিক কার্যধারায় বা অন্য কোনো কার্যধারায়। এখন আমরা একটু শাস্তিতে চলে আসি। দেখেন, যদিও মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন দুইটা বিষয়কে আলাদা আলাদা ধারায় সংজ্ঞায়িত করছে, কিন্তু দুইটার শাস্তি একই। দুইটার শাস্তি একই, এবং শাস্তির ধারা হলো 193। দেখেন, মিথ্যা সাক্ষ্য প্রদান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি। আমি এই জায়গা পড়ার আগে একটু বলে দিই, 193 ধারায় বলতেছে যে আপনি যদি বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দেন তাহলে সাজা 7 বছর, আর বিচারিক কার্যক্রম ছাড়া যদি অন্য কোনো জায়গায় মিথ্যা সাক্ষ্য দেন বা উদ্ভাবন করেন তাহলে সাজা 3 বছর। এখন বিচারিক কার্যক্রম তো আদালত আমি বুঝি, বাট বিচারিক কার্যক্রম ছাড়া অন্যান্য ক্ষেত্র কি, ধরেন সালিসি কার্যক্রমে, অথবা আপনারা যারা দেওয়ানি কার্যক্রম করেন জানেন যে দেওয়ানিতে এডিআর আছে, এডিআর মধ্যস্থতায় পাঠায়। মধ্যস্থতার কাজীর কাছে গিয়ে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার সাজা হবে 7 বছর না 3 বছর? 3 বছর। আর আদালতের কাঠ করে দাঁড়াই বললে হবে কত? 7 বছর। বুঝছেন? তাহলে সংজ্ঞা দিছে মিথ্যা সাক্ষ্য দান 191, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন 100 কত 99, আর শাস্তি বলছে কত? দুইটার শাস্তি একসাথে। বিচারিক কার্যক্রম দিলে কত? 7 বছর। আর বিচারিক কার্যক্রম ছাড়া অন্যান্য ক্ষেত্রে 3 বছর। একটু পড়ি, দেখেন। 193 ধারা মিথ্যা সাক্ষ্য দান, গিভিং ফলস এভিডেন্স, এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স, উভয় অপরাধের শাস্তি উল্লেখ করা হয়েছে এবং উভয় অপরাধের শাস্তি একই। 193 ধারা এই ক্ষেত্রে দুই ধরনের শাস্তি উল্লেখ করেছে। প্রথমটা কোল দিবেন বিচারিক কার্যক্রমে, জুডিশিয়াল প্রসিডিং এ বিচারিক কার্যক্রম কোল দেন, দিছেন? বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হতে পারে অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার কারাবাস, গোল দিবেন, যা 7 বছর পর্যন্ত হতে পারে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দানের সাজা কত? 7 বছর। যে কোনো বর্ণনার 7 বছর। এবং অন্যান্য ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হতে পারে অর্থদণ্ড সহ
যে কোনো বর্ণনার কারাবাস গোল্ডেন কত বছর? 3 বছর। বুঝছেন? তাহলে অপরাধের সংজ্ঞা আলাদা আলাদা, বাট শাস্তি কি একসাথে। জেনে রাখা ভালোতে আমরা একটু চলে আসি, এটা বেশ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে। মিথ্যা সাক্ষ্য দান বা গিভিং ফলস এভিডেন্স কি ইংলিশ আইনে গোল্ডেন পারজুরি নামে পরিচিত। পারজুরি নামে পরিচিত, যার অর্থ হলো মিথ্যা হলফ, শপথভঙ্গ বা স্বেচ্ছায় মিথ্যায় বিবৃতি দেওয়া। দেখেন, ইংলিশ আইনে আর ইংরেজি এক কথা না। ইংলিশ আইন মানে হলো কি, ওই ব্রিটিশ আইনে এই শব্দটার নাম হচ্ছে পারজুরি। আর ইংরেজিতে ইংরেজির আক্ষরিক অনুবাদ এটা হলো গিভিং ফলস এভিডেন্স। বুঝতে পারছেন? বোঝেন নাই কে? আচ্ছা, যদি এইভাবে বলেন যে একটা ভাষা বাংলা ভাষায় বলে গোসল করা, গোপালগঞ্জের ভাষাও বাংলা ভাষা, সারা বাংলাদেশের ভাষাও বাংলা ভাষা, কিন্তু গোসল করার গোপালগঞ্জের ভাষায় কি কয়, কি বলে বলেন? নাইতে যাওয়া বা নাইয়ে আসা। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, স্নান করা এগুলো বলেন না, খালি খালি ওই কয়ে লাভ নাই। আচ্ছা, তো তাহলে মূল যে কথাটা, ইংরেজিতে বলে গিভিং ফলস এভিডেন্স, আর ইংলিশ আইনে ব্রিটিশ আইনে বলতেছে কি পারজুরি। এখন আমরা পরীক্ষায় প্রশ্ন আসছে, ধরেন এবার লিখিত পরীক্ষায় প্রশ্ন এসেছে মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মধ্যে পার্থক্য। তো ওখানে আপনাদের আমি সবসময় ইংরেজি টার্মটা মনে রাখতে বলি কেন, বাংলায় ওরা মাঝে মাঝে তাল বাহানা করে। তাল বাহানা মানে হলো, ধরেন ওই জায়গায় লেখছে মিথ্যা সাক্ষ্য দান, এইটুক ঠিক আছে, আর ওই জায়গা তো ওই জায়গায় লেখছে মিথ্যা সাক্ষ্য তৈরি করা বা এই টাইপের একটা বাংলা তৈরি করছে, মানে লিখছে। কিন্তু অনেকে বিভ্রান্ত হয়েছে, তাইলে এটা কি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কিনা। তখন তারা চলে গেছে, আমি শিখাই দিছিলাম যে বাংলা নিয়ে যদি কনফিউশন হয়, তাহলে ওই সেম দাগ নাম্বারে ইংলিশ ভার্সনে কি আছে, ওই জায়গায় লেখা আছে গিভিং ফলস এভিডেন্স আর ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। তাহলে পার্থক্য কি আসছে, মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, নিশ্চিত হওয়া গেল। আচ্ছা, এখন পার্থক্য আপনারা এখন থেকে লিখতে পারবেন। প্রথমে আমরা যদি দেই যে সংজ্ঞাগত পার্থক্য, মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা দিবেন, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দিলেন, গেল। ধারাগত, এটার সংজ্ঞা দিছে এত দ্বারা, এটা সংজ্ঞা দিছে এত দ্বারা, গেল। উদাহরণগত, এটার একটা উদাহরণ দিবেন, এটার একটা উদাহরণ দিবেন। আচ্ছা, শাস্তি দেওয়া হবে না, শাস্তি দুইটার একই। আসেন ইংলিশ আইন, ইংলিশ আইনে এটার বলে পারজুরি, ইংলিশ আইনের সুনির্দিষ্ট কোনো নাম নাই। বুঝছেন? শপথ, মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে অবশ্যই শপথ বাক্য পাঠ করানো হয়, কিন্তু মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে শপথ পাঠ করানো হয় না। হয় না? জি। তারপরে বিচার কার্যক্রম চলমান থাকা বা সাক্ষ্য, এই মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে বিচার কার্যক্রম চলমান থাকতে হবে, সেটা আদালতে হোক অথবা কোনো সরকারি কর্মকর্তার কাছে হোক, কিন্তু মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এরকম কোনো বিচার কার্যক্রম চলমান থাকার প্রয়োজন নাই। এরপরে আসেন ইংরেজি প্রতিশব্দ, এটার বলে ইংরেজিতে বলে গিভিং ফলস এভিডেন্স, এটার ইংরেজিতে বলে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। এই তো 7টা হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে যে কোনো জিনিসের পার্থক্য, একটার সাথে আর একটা পার্থক্য। এখন এই পার্থক্যগুলো আপনার লাইন বাই লাইন মনে রাখা সহজ না। লাইন বাই লাইন কেন মনে রাখা দরকার, আমি যদি একটা অপরাধ সম্পর্কে জানি, তাহলে দুইটার ভিতর পার্থক্য আমি ইজিলি করতে পারবো। আসেন আমরা বিগত বছরের প্রশ্নে আসি। একটা প্রশ্ন 2023 সালে এসেছে যে বৈচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দানের সর্বোচ্চ কারাদণ্ড কত বছর? 7 বছর। 193 এর পাশে একটু লিখে রাখেন জামিনযোগ্য। 193 যে বললাম না শাস্তি, জামিনযোগ্য অপরাধ, এই লেভেল। হুম। তাহলে মিথ্যা সাক্ষ্য দান বা উদ্ভাবন বলেন 193 ধারায় যে শাস্তিযোগ্য, জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য? যোগ্য। 2 নং প্রশ্নটা পড়ি দেখেন। দ্য পেনাল কোড 1860-এর 193 ধারার মতে কোন বিচারিক কার্যধারায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের সর্বোচ্চ শাস্তি কোনটি? 7 বছর কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড। এখানে ধরেন একটা অপশনে যদি থাকতো 7 বছর কারাদণ্ড, আর এক অপশনে আছে 7 বছর কারাদণ্ডে তদুপরি অর্থদণ্ড, কোনটা দাগাইতেন? যেটার সাথে অর্থদণ্ড আছে সেইটা। বুঝছেন?
আবার কোনোটাই ধরেন এক অপশনে আছে 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড, আর এক অপশনে আছে 7 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, তাহলে বেশি কোনটা হইতো? সশ্রম একটা, তখন তাকাইতেন কোনটা? সশ্রম। যদি বলে সর্বোচ্চ সাজা কত, তাহলে যদি কোথাও সশ্রম লেখা থাকে ওইটা আগে প্রাধান্য পাবে। ফের তো চিন্তা করতেছেন যে কি কয় না। ধরেন আমরা আপনাদের মনে করাই দিই, গতদিন আমরা এফরের সংজ্ঞা পড়ছিলাম 159 মারামারি, আর এফরের শাস্তি বলছিল 160 যে কোনো বর্ণনার 1 বছর, 1 মাস, যে কোনো বর্ণনার 1 মাস। এখন আপনি চিন্তা করেন যে বিচারক লেখা আছে যে কোনো বর্ণনার 1 মাস, এখন বিচারক যদি ইচ্ছা করে ওই ধারায় সর্বোচ্চ কি সাজা দিতে পারে বলেন? 1 মাস সশ্রম এবং সেই সাথে অর্থদণ্ড, এর বেশি দেওয়ার ক্ষমতা কি ওনার আছে? নাই। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আহ মারামারির সর্বোচ্চ সাজা কি, সর্বোচ্চ, ধরেন এক অপশনে আছে যে কোনো বর্ণনার 1 মাস কারাদণ্ড এবং অর্থদণ্ড, আর এক অপশনে আছে যে 1 মাস সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, তাহলে দাগাবেন কোনটা? যখন প্রশ্ন এসেছে সর্বোচ্চ, তখন যেটার সাথে সশ্রম আছে সেইটা। আর যদি সশ্রম না থাকতো তাহলে উত্তর হইতো যে কোনো বর্ণনার 1 মাস এবং অর্থদণ্ড। বুঝছেন? 3 নং প্রশ্নটা আমরা পড়ি, যে কোন জুডিশিয়াল প্রসিডিং এ, জুডিশিয়াল প্রসিডিং মানে কি? বিচারিক কার্যক্রম। জুডিশিয়াল প্রসিডিং এ ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তির বিধান বর্ণিত আছে কত ধারায়? 193 ধারায়। আমরা সেলফ প্র্যাকটিসে এই জায়গা যে প্রশ্ন প্রশ্ন আছে এগুলা পারবেন। 10 নং প্রশ্নে চলে আসি, দেখেন 10 পাইছেন? জামানের বিরুদ্ধে, জেডরে আমরা জামান পড়তেছি, জামানের বিরুদ্ধে 1000 টাকার জন্য বদরুলের একটি ন্যায্য দাবির সমর্থনে এক বিচারে আরিফ এই বলে মিথ্যাভাবে হলফ করে যে সে জামানকে বদরুলের দাবির ন্যায্যতা স্বীকার করতে শুনেছে। আরিফ মিথ্যা কথা বলতেছে, সে বলতেছে যে জামানকে শুনছে সে বদরুলের দাবির ন্যায্যতা স্বীকার করতে। আরিফের অপরাধ কি? মিথ্যা সাক্ষ্য দান না উদ্ভাবন? বলেন। মিথ্যা সাক্ষ্য দান। কেন দান বলেন? ওই যে মিথ্যা ভাবে হলফ করে বলে যায়, মিথ্যা ভাবে হলফ করে বলে যায়, তাহলে এটা হবে মিথ্যা সাক্ষ্য দান। 11তে আসি, দেখেন আরিফ সত্য বলার জন্য শপথ অনুসারে, আন্ডারলাইন করেন, শপথ অনুসারে, শপথ অনুসারে সত্য বলতে বাধ্য হয়ে এই বলে বিবৃতি দান করে যে জামান কোনো বিশেষ দিনে বিশেষ জায়গায় উপস্থিত ছিল, যদিও আরিফ ওই বিষয়ের কিছুই জানেন। একজন বলতেছে যে আমি অমুকরে দেখছি 16ই জুলাই গোপালগঞ্জের সমাবেশে যোগদান করতে, বাট সে জীবনও দেখে নাই, তাহলে এই জায়গায় সে কি করছে? মিথ্যা সাক্ষ্য দান। পরের প্রশ্নটা পড়ি, দেখেন 13 নং। এ বি এর পকেটে এই উদ্দেশ্যে কিছু অলংকার রাখে যে উক্ত অলংকার উক্ত পকেটে পাওয়া যেতে পারে এবং এই ঘটনায় বি চুরির অপরাধে দণ্ডিত হতে পারে। তাহলে এ বি এর পকেটে রাখছে, এর অপরাধ কি? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা তৈরি। বুঝছেন? 14 নং প্রশ্নটা যদি পড়ি, এ বি এর পকেটে এই উদ্দেশ্যে কিছু অলংকার রাখে যে উক্ত অলংকার উক্ত পকেটে পাওয়া যেতে পারে এবং এই ঘটনার জন্য বি চুরির অপরাধে দণ্ডিত হতে পারে। এ দণ্ডবিধির কোন ধারায় অপরাধ করেছে? 193। যদি বলতো যে কোন ধারার সংজ্ঞায়িত অপরাধ করছে, তাহলে উত্তর হতো কত? 192। অলংকার রাখছে তো মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, 192। সংজ্ঞায়িত বললে 193, আর কোন ধারার অপরাধ বললে 193। বুঝছেন? 15 নংটাও গুরুত্বপূর্ণ, পড়লাম না, আমরা 194 ধারায় চলে যাই। 194, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, এটা বললেন। মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি, 3টে স্টার দেন। এমন একটা অপরাধে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে যে অপরাধের শাস্তি কি? মৃত্যুদণ্ড। দেখেন, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে যদি কোনো লোক মিথ্যা সাক্ষ্য প্রদান করে বা উদ্ভাবন করে, তাহলে যে লোক মিথ্যা সাক্ষ্য দিল, আন্ডারলাইন করবেন, সে যাবজ্জীবন কারাদণ্ডে এবং সশ্রম কারাদণ্ডে যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ তো অনেকগুলা আছে,
দণ্ডবিধিতে আপনার ওই যে 10টা আছে, এই 10টার মধ্যে যে কোনো একটা বিষয় যদি মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে সেই ক্ষেত্রে সে তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। অপরদিকে দেখেন, যদি মিথ্যা সাক্ষ্য প্রদানের কারণে কোনো নির্দোষ ব্যক্তি, আন্ডারলাইন করবেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, মানে সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত অলরেডি হয়েও গেছে, এবং তা কার্যকর করা হলে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিল সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে যার কারণে, যে যার মিথ্যা সাক্ষ্যের কারণে মৃত্যুদণ্ডটা কার্যকর হলো, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি অর্থদণ্ড। এখানে দুইটা বিষয় 194-তে। 194-এর আপনি শুধু মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, মৃত্যুদণ্ড কার্যকর এখনো হয় নাই, তখন আপনার শাস্তি হলো যাবজ্জীবন দণ্ড অথবা 10 বছর এবং অর্থদণ্ড। আপনার আহ মিথ্যা সাক্ষ্যের কারণে যদি কারো মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, তাহলে আপনার সাজা 194-তে হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। কি লিলি বলেন তো কি বলছি? আমরা জেনে রাখা ভালো, দেখি দেখেন, 194 ধারায় সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে। এটা এটা আপনাদের পুরাতন বইতে নাই, যার বইতে নাই হয়তোবা লেখা আছে এই জায়গা। 195 ধারায় যার বইতে নাই সে একটা কথা লেখেন, আগে আমি এটা পড়াই তারপরে লেখাচ্ছি। যাবজ্জীবন কারাদণ্ডে বা 7 বছর বা এর অধিক মেয়াদের কারাবাসে দণ্ডিত করার অভিপ্রায়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা 195 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এইটুক লেখা আছে, ব্র্যাকেটে লেখেন ওই অপরাধের সমান সাজা, ব্র্যাকেটে লেখেন ওই অপরাধের সমান সাজা। লিখছেন? এই কথাটার আমি একটু ব্যাখ্যা দিই। মানে আপনি মিথ্যা সাক্ষ্য যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দেন, তাহলে আপনার সাজা হবে 194। আর মিথ্যা সাক্ষ্যটা আপনি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দেন না, আপনি দিচ্ছেন যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ। ধরেন ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, 326-এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, আনন্যাচারাল অফেন্স 377-এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ঘরে আগুন দেওয়া 436-এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে দস্যুতা সংগঠনকালে আঘাত করলে 394 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড। এরকম দণ্ডবিধির বহু জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড সাজা আছে। তাহলে আপনি এমন একটা অপরাধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন যে অপরাধের সাজা হলো কি যাবজ্জীবন কারাদণ্ড, অথবা 7 বছর বা তার বেশি, 7 বছর বা তার বেশি, তাহলে আপনার সাজা হবে 195 ধারায়, ওই যে অপরাধের মিথ্যা সাক্ষ্য দিয়েছেন সেই অপরাধের সমান সাজা। যদি আপনি যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য মিথ্যা সাক্ষ্য দেন তাহলে যাবজ্জীবন কারাদণ্ড, যদি 7 বছর কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দেন তাহলে 7 বছর, যদি 14 বছর কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দেন তাহলে কত, 14 বছর। বুঝছেন? এই কথাটাই বলা আছে কততে, 195। 195। তাহলে আমরা এটা বলতে পারি কিনা দেখেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলে 194, যাবজ্জীবন কারাদণ্ড 7 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলে 195, আর এছাড়া বাদ বাকি অন্যান্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলে 193। 193, 93 মানে হলো 7 বছর 3 বছর। বুঝছেন? বুঝেন নাই বোধহয়। ধরেন আপনি চুরির অপরাধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, চুরির সাজা কত, 3 বছর। তাহলে এটা তো 94-তেও পড়ে না, 95-তেও পড়ে না, তাহলে এটা শাস্তি কততে, 193। বুঝছেন? আচ্ছা, তো এখানে আমরা মোট কয়েকটা ধারা পড়লাম। 191-তে মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা, 192-তে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা, 193-তে ওই দুইটার শাস্তি, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলে 194, আর যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলে কত, 195। তো জেনে রাখা ভালো, দেখেন দণ্ডবিধির 196 থেকে 200 ধারা পর্যন্ত মিথ্যা সাক্ষ্য খাঁটি বলে ব্যবহার করার শাস্তি উল্লেখ করা হয়েছে। 196 থেকে কত, 200 ধারা। 196 থেকে 200 ধারায় মিথ্যা সাক্ষ্য ধারায়, সরি, 196 থেকে 200 ধারায় মিথ্যা জেনে সাক্ষ্য ব্যবহার, আন্ডারলাইন করবেন, মিথ্যা সার্টিফিকেট ইস্যু,
মিথ্যা সার্টিফিকেট ইস্যু বা স্বাক্ষর করা, মিথ্যা সার্টিফিকেট সত্য হিসেবে ব্যবহার করা, কোনো ঘোষণা বা বক্তব্য মিথ্যা জেনে সত্য হিসেবে ব্যবহার করার শাস্তি হলো মিথ্যা সাক্ষ্য প্রদানের বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি। মানে 196 থেকে 200 ধারায় যে সাজা, 193-তে যে সাজা সেই সাজা। তাহলে মিথ্যা সার্টিফিকেট ইস্যু কাকে বলে? ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্টিফিকেট দিছে যে অমুক ব্যক্তি মারা গেছে, বাট অ্যাকচুয়ালি সে মারা যায় নাই, এবং ওই সার্টিফিকেট যদি মামলায় ব্যবহার করে সাক্ষ্য প্রদান পর্যায়ে, তাহলে সে চেয়ারম্যান দণ্ডিত হবে কত বছর? 7 বছর। আর অন্য কোথাও ব্যবহৃত হইলে কত বছর? 3 বছর। বুঝছেন? অর্থাৎ 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ড। তো মোটামুটি আমরা এই যে যে মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন 193, 194, 195 এবং 196 থেকে 200 সাজা একই। কিসের মতো? 193-এর মতো। কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করে। শাকিল, মাইক্রোফোন নিয়ে 6 নাম্বার প্রশ্ন জোরে পড়েন, সেলফ প্র্যাকটিসের 6। নিম্নলিখিত কোন কাজের জন্য একজন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদানের অপরাধে দণ্ডিত হবে? হুম। ক, মিথ্যা সাক্ষ্য সার্টিফিকেট মিথ্যা সার্টিফিকেট ইস্যু করা। খ, মিথ্যা সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করা। হুম। মিথ্যা সাক্ষ্য ব্যবহার করা। হুম। ঘ, উপরের সবগুলো। কোনটা উত্তর বলেন? উত্তর উপরের সবগুলো হবে। কারণে মিথ্যা সার্টিফিকেট ইস্যু করা, মিথ্যা সার্টিফিকেট সত্য বলে ব্যবহার বা মিথ্যা সাক্ষ্য ব্যবহার করা সবগুলোর সাজাই 197-তে। দেখেন ডান সাইডে ধারা কত? 197। 197। আর 197 সাজা কিসের মতো? 193 মতো। 193 মতো। বুঝছেন? আচ্ছা, 7 নাম্বার করেন শাকিল, 7 করেন। কোনো ব্যক্তি মিথ্যা সার্টিফিকেট ইস্যু করলে বা স্বাক্ষর করলে বা মিথ্যা বলে বিদিত কোনো সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করলে সে দণ্ডিত হতে পারে তার অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনা 7 বছর পর্যন্ত কারাদণ্ড। দেখেন, বার কাউন্সিল লিখিত পরীক্ষা বা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল যে একজন ব্যক্তি জেনে শুনে মিথ্যা সাক্ষ্য প্রদান করে মিথ্যা সার্টিফিকেট ইস্যু করেছে, তাহলে সে তার সাজা কি হবে? আপনি যদি শুধু এই সাজাটা জানেন, 197 ধারাটা জানেন, যে জেনে শুনে মিথ্যা সার্টিফিকেট ইস্যু করে 197 ধারার অপরাধ, 197 ধারার সাজা হবে 193 ধারার মতো। মানে কখনো 7 বছর, কখনো 3 বছর। বুঝছেন? তাহলে আপনারা এই যে যে পড়তেছেন এই প্রিলি অ্যাকচুয়ালি রিটেন, বুঝছেন? এই যে বই আমরা পড়তেছি লিখিততে আমরা যখন উঠবো আলাদা শীট পাবেন, বাট এই প্রিলিতে যদি আপনি ভালোভাবে না পড়েন তাহলে ওই শীট ভালোভাবে গিয়ে আত্মস্থ করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে 8 নাম্বারটা পড়েন শাকিল। 8। আমার বইতে 8 নম্বর না। 8 নাই? না স্যার। কাজ হতে আছে কই থেকে পড়েন, ধরে পড়েন। এ বি কে ডাকাতির অভিযোগে দণ্ডিত করার অভিপ্রায়ে কোনো বিচারালয়ে মিথ্যা সাক্ষ্য দেয়। এটা ডাকাতি সত্যতা গো, ডাকাতি। এগুলো সব বইয়ের উদাহরণ এবং এইভাবেই প্রশ্ন আসবে। বিচারালয় শব্দটা বলতেন, বিচারালয়। বিচারালয়ে আর মিথ্যা সাক্ষ্য শব্দটা বলতেন। আবার পড়েন শুরু থেকে। এ বি কে ডাকাতির অভিযোগে দণ্ডিত করার অভিপ্রায়ে কোনো বিচারালয়ে মিথ্যা সাক্ষ্য দেয়। এই ক্ষেত্রে এ দণ্ডিত হবে প্যানেল কোডের 1860-এর নিম্নলিখিত কোন ধারায়? এটা ডাকাতির শাস্তি হলো যাবজ্জীবন। 100 ডাকাতির শাস্তি যাবজ্জীবন। 194 যদি হতো তাহলে ওটা হলো মৃত্যুদণ্ড হতো অপরাধ। আর যাবজ্জীবন কারাদণ্ড 60 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলে কত দ্বারা? 195। বুঝছেন? জি স্যার। অনেকের বইতে নাই, না থাকলে সমস্যা নাই। এই প্রশ্ন যদি এরকম হতো যে এ বি কে চুরির অপরাধে, ডাকাতির টাকায় যদি চুরি শব্দটা থাকতো, হ্যাঁ, তাহলে উত্তর হতো 193। 93। উত্তর হতো 193। কারণ 93-তে বলছে মানে আপনার মৃত্যুদণ্ড তো 194, যাবজ্জীবন কারাদণ্ড 7 বছর বা 7 বছর বেশি হলে 95। তাহলে 7 বছরের কম হইলে কত? 93। চুরির সাজা হলো 3 বছর। তাহলে চুরির অপরাধে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ কত দাঁড়ায়? 193। 193। ধন্যবাদ। মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে দয়া করে করেন।
স্যার কি নামাজের বিরতি দিছে? শুনতেছেন জানি বড়ুয়া? না। হ্যালো, জি স্যার। শুনতেছেন? জি স্যার, এতক্ষণ কিছু শুনি না, এই জন্য স্যার জিজ্ঞেস জায়গা করলাম। থেকে শুনেন না, একটু জানা। স্যার ওই যে লাস্টে একজন একটা প্রশ্ন করলো, ওর পর থেকে আমি ভাবছি অফ। মানে লাস্টের প্রশ্ন বলতে এই যে যে এই উপরের যে প্রশ্নগুলো পড়ছি এইগুলা কি শুনছেন? জি স্যার। স্যার আচ্ছা, ওইটা ঠিক আছে। আচ্ছা, আমরা 201 পড়ি, ধারা 201। অপরাধীকে গোপন করার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করে দেওয়া বা মিথ্যা তথ্য সরবরাহ করা। এটা একটু মানে 201 ধারায় বলতেছে যে অনেক সময় আমরা যখন কোনো অপরাধ চারপাশে সংঘটিত হয়, ধরেন খুন করে লাশ গুম করে ফেলছে, তাহলে খুন করা যেরকম একটা অপরাধ, লাশ গুম করাও আর একটা অপরাধ। হত্যা করা, হত্যা করার পরে এক বন্ধু হত্যা করছে, হত্যা করার পরে আর এক বন্ধু ওই লাশ কেটে ধরেন নদীতে ফেলে দিছে, তাহলে হত্যাতে করছে তার তো 302, আর যে এই লাশ নদীতে ফেলে দিছে সে অপরাধ করছে 201 ধারায়। অর্থাৎ কোন অপরাধের সাক্ষ্য যদি অদৃশ্য করে ফেলা হয় বা মিথ্যা তথ্য সরবরাহ করা হয়, তখন এটা শাস্তিযোগ্য অপরাধ 201 ধারায়। একটু পড়ি দেখেন। কোন অপরাধে সংগঠিত হয়েছে জেনেও যে ব্যক্তি অপরাধীকে আইনত শাস্তি হতে, আন্ডারলাইন করেন, বাঁচানোর জন্য গোল দিবেন সাক্ষ্য বিনষ্ট করে, সাক্ষ্য বিনষ্ট করে সে নিম্নলিখিতভাবে শাস্তি পাবে। নিম্নলিখিতভাবে শাস্তি পাবে কি কি দেখেন। যদি অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়, এটা বলতেন মৃত্যুদণ্ডে দণ্ডনীয়, এই সবগুলো শব্দ বলতেন। যদি অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়, তাহলে অর্থদণ্ড সহ আন্ডারলাইন করবেন 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড। 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড। একটু ব্যাখ্যা দিই। আপনি এমন একটা অপরাধের সাক্ষ্য বিনষ্ট করছেন যে অপরাধটা ছিল মৃত্যুদণ্ড। ধরেন আপনি খুন করছে, খুনের লাশ গুম করছেন, তাহলে আপনার লাশ গুমের জন্য আপনার সাজা হতে পারে কত? 7 বছর। যে জিনিসটা দিয়ে খুন করছে সেই ছুরিটা আপনি নষ্ট করে ফেলছেন, শাস্তি হতে পারে কত? 7 বছর। আচ্ছা, যদি অপরাধটা গোল দিবেন যাবজ্জীবন কারাদণ্ড বা আন্ডারলাইন করবেন 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ হয়, মানে আপনি এমন একটা অপরাধের সাক্ষ্য বিনষ্ট করছেন যেটা সাজা কত? যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড দণ্ডনীয় অপরাধ। 10 বছর পর্যন্ত মানে বুঝেন, সর্বোচ্চ 10 বছর, সর্বোচ্চ 10 বছর। তাহলে গোল দিবেন 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড। আপনি এইভাবে মনে রাখবেন, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সাক্ষ্য বিনষ্ট করলে 7 বছর, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড দণ্ডনীয় অপরাধের সাক্ষ্য বিনষ্ট করলে কত? 3 বছর। 10 বছরকে বলে 3 বছর। আচ্ছা, তারপরটা দেখেন। যদি অপরাধটা অনধিক 10 বছর কারাদণ্ডে দণ্ডনীয় হয়, অনধিক 10 বছর মানে হলো 10 বছরের কম, 10 বছরের কম, তাহলে উক্ত অপরাধটির জন্য সর্বোচ্চ গোল দিবেন সর্বোচ্চ কারাদণ্ডের 4/1 কারাদণ্ডে দণ্ডিত হবে এবং জরিমানা সহ বা উভয়। মানে ওই ধারায় যে সর্বোচ্চ অপরাধ ছিল তার 4/1। ধরেন চুরি করে নিয়ে আসছে একটা ছাগল, এখন ছাগল জবাই দিয়ে খেয়ে ফেলছেন, এখন চুরির সাজা ছিল 3 বছর, তাহলে আপনি 3 বছর কারাদণ্ডযোগ্য অপরাধের সাক্ষ্য বিনষ্ট করছেন, তাহলে সাজা হইতে পারে কত? 3 বছরের 4/1, কারণ এটা মৃত্যুদণ্ডযোগ্য না, এটা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য না, তাহলে এটার হবে 3 বছরের 4/1। বুঝছেন না? তো তাহলে সাক্ষ্য বিনষ্ট করা যে শাস্তিযোগ্য অপরাধ, এটা বলা হয়েছে কত ধারায়? 201 ধারায়। 201 ধারায় বলেছে যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সাক্ষ্য বিনষ্ট করলে কত বছর? 7 বছর। যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত হইলে কত বছর? 3 বছর। আর 10 বছরের নিচে হইলে কত বছর? 4/1। 201 ধারায় উল্লেখিত কোনো অপরাধে কোনো ব্যক্তিকে দণ্ডিত করতে হলে অন্য, আন্ডারলাইন করবেন, অন্য আরো একটি অপরাধ প্রকৃতপক্ষে সংগঠিত হতে হবে। পুরাতন বইতে নাই, মনে হয় নাই। লিখবেন যে 201 ধারায় যদি কাউরে দণ্ডিত করতে চান তাহলে আরো একটা অপরাধ সংগঠিত হইতে হবে, কারণ আপনি তো ওই অপরাধের সাক্ষ্য বিনষ্ট করতেছেন, তাহলে কেমনে বিনষ্ট করবেন?
বিমল সাহেব আছে লেখা? তাহলে লেখেন যে 201 ধারায় যদি কাউকে দণ্ডিত করতে হয়, একটু লেখেন যে 201 ধারায় যদি কাউকে দণ্ডিত করতে হয় অন্য আরো একটি অপরাধ সংগঠিত হতে হবে। 201 ধারায় দণ্ডিত করতে হলে অন্য আরো একটি অপরাধ সংগঠিত হতে হবে। তানভীর সাহেব, তাহলে 201 ধারায় কি শাস্তি আছে বলেন? মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সাক্ষ্য বিনষ্ট করলে 7 বছর, যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত হইলে 3 বছর, আর 10 বছরের কম হইলে 4-এর 1। আর 201 ধারায় কাউরে দণ্ড দিতে চাইলে অন্য আরো একটা অপরাধ সংগঠিত হতে হবে। আমরা এখানে একটা উদাহরণ পড়ি, দেখেন। আরিফ জানে যে বদরুল জামানকে হত্যা করেছে। আরিফ বদরুলকে শাস্তি হতে বাঁচাতে মৃত লাশটি গুম করে, বদরুলকে সহায়তা করে। আরিফ 201 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। আরিফের শাস্তি হবে কি বলেন? কত বছর হবে? 7 বছর। কারণ সে কোন অপরাধের মানে সাক্ষ্য বিনষ্ট করছে? মৃত্যুদণ্ড। তো ধন্যবাদ, আমাদের একটু নামাজের বিরতি, আর 10 মিনিট পরে আবার শুরু হবে ইনশাল্লাহ। দেখেন, সবাই থেমে যান, সবাই মনোযোগ দেন, আমি 20টা প্রশ্ন ব্যাখ্যা করে দিই। নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন সাপেক্ষে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় দণ্ডবিধি 1860-এর কত ধারায়? উত্তর হবে 106। আমি একটু বলি, আত্মরক্ষার অধিকার প্রয়োগে কোনো কাজ অপরাধ না। 106 ধারায় আছে যে একজন লোক রে কয়েকটা লোক হামলা করছে, এখন যে যার উপর হামলা করছে সে যদি ওই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে চায় ধরেন গুলি করবে, এখন ওই কয়েকজন লোক যারা ওনারে হামলা করছে ওর সাথে কতজন নিরপরাধ ব্যক্তিও আছে, গুলি করলে ওই অপরাধীদের সাথে সাথে তাদেরও লাগার সম্ভাবনা আছে, তাহলে যদি লেগেও যায় তবুও এটা অপরাধ হবে না। এটা হলো 106। নিচের কোনটি প্ররোচনার উপাদান নয়? এখানে ইনভেস্টিগেশন হইলে উপরে সবগুলো হতো, কিন্তু এর জায়গায় আমি লিখছি ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশন প্ররোচনার উপাদান নয়। ইনভেস্টিগেশন মানে হলো প্ররোচনা, আর ইনভেস্টিগেশন মানে হলো তদন্ত। 3 নম্বর দেখেন, বেআইনি সমাবেশের জন্য সর্বোচ্চ কতজনের উপস্থিতি প্রয়োজন? সর্বোচ্চ শব্দটা বললেন, সর্বোচ্চ। সর্বনিম্ন বললে 5 জন হতো, আর সর্বোচ্চ তো কোনো সীমা নেই। 4 নাম্বার দেখেন, আচ্ছা 4 নাম্বার, কোন সরকারি কর্মচারী যদি গোল দেবেন অবহেলাপূর্বক, অবহেলাপূর্বক শব্দটা বললেন, অবহেলাপূর্বক যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে দেয় তাহলে তার শাস্তি কি হবে? 129 ধারায় 3 বছর বিনাশ্রম, গতদিন বারবার বলছিলাম 3 বছর বিনাশ্রম, আর স্বেচ্ছায় দিলে যাবজ্জীবন 10 বছর, 128। 5 নাম্বার দেখেন, আরিফ একজন অ্যাডভোকেট যিনি মামলায় নিজের পক্ষে রায় পাওয়ার জন্য বিচারককে ঘুষ প্রদান করতে চাইলে বিচারক তাতে অসম্মতি প্রদর্শন করেন। 161 ধারা অপরাধ করতে গেছে, সহায়তা করছে, অপরাধ হচ্ছে 165 ক। 165 ক, ঘুষ যে দিচ্ছে তার অপরাধ তো 165 ক। 6 নাম্বার, 2 বা ততোধিক ব্যক্তি প্রাইভেট প্লেস, বলতেন প্রাইভেট প্লেস, প্রাইভেট প্লেসে ঝগড়া করলে কি নামে পরিচিত? উপরে কোনোটাই নয়। পাবলিক প্লেসে ঝগড়া করলে উত্তর হতো মারামারি বা এফরে। বুঝছেন? 7 নাম্বার দেখেন, ক একজন বিচারক, ক একজন আসামি এবং সে কয়ের বন্ধু, কে কয়ের আদালতে হাজির করা হয়, তার বন্ধু কয়ের নির্দেশ মতো তার আদালতে শপথ নিতে অস্বীকার করে। শপথ নিতে অস্বীকার করা 178 ধারার অপরাধ না? উত্তর 4। আজকে এসে ধরছিলাম প্রশ্ন একজন, মনে আছে? আচ্ছা। 8 নাম্বার, সরকারি কর্মচারীর আদেশ অনুসারে উপস্থিত না হওয়া, এটাও জিজ্ঞেস করেছিলাম। সরকারি কর্মচারীর আদেশ অনুসারে আত্মগোপন করলে 172, উপস্থিত না হইলে 174। রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্রকে প্ররোচিত করে নিয়ে যাওয়া 153 খ, আর শ্রেণী সময়ের মধ্যে বৈষম্য হইলে 153 ক। নিচের কোন উক্তিটি সঠিক? দেখেন, একই অভিপ্রায় ও অভিন্ন অভিপ্রায় একই জিনিস, একই জিনিস না, এটা সঠিক না। অভিন্ন অভিপ্রায়ের ক্ষেত্রে সক্রিয় উপস্থিতি আবশ্যক, এটাও সঠিক না। সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ আবশ্যক, এটাও সঠিক না। যেটা সঠিক, অপরাধের প্ররোচনার ক্ষেত্রে অপরাধ সংগঠন আবশ্যক নয়, মানে প্ররোচনার ক্ষেত্রে অপরাধ সংগঠিত হতেও পারে নাও পারে, এটা সঠিক। মারামারি করার গোল দিবেন ষড়যন্ত্র, সর্বোচ্চ শাস্তি হইতে পারে। ষড়যন্ত্র বলছে, শুনেন,
শুধু মারামারির সাজা এক যে কোনো মামলার 1 মাস, বাট মারামারির ষড়যন্ত্র করলে সাজা হইতে পারে 6 মাস পর্যন্ত। 120 খ, 120 খ। আচ্ছা, 12 নম্বর দেখেন, ক একজন আইনজীবী সে একজন আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মক্কেলের কাছ থেকে 5,000 টাকা নেয়। এখানে ক কোন অপরাধ করছে? কোনো অপরাধ সে করে নাই, বলে নাই যে অমুককে ঘুষ দিতে হবে, কথা সে বলে নাই, এই কারণে কোনো অপরাধ হয় নাই। 13 নম্বর দেখেন, দিনেশ নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন কাজ পারিশ্রমিক ছাড়া করিয়ে নেয়। দিনেশের অপরাধ কি? সরকারি কর্মচারী ছদ্মবেশ, ক্লাসে জিজ্ঞেস করছিলাম কত ধারা? 170 ধারা। 14 নম্বর দেখেন, দণ্ডবিধি 1860 অনুযায়ী মারাত্মক অস্ত্র ব্যতীত দাঙ্গায় অংশগ্রহণ করার শাস্তি কত বছর? 147 ধারা 2 বছর। দাঙ্গার সংজ্ঞা 146, শাস্তি 147-এ 2 বছর। আর মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা করলে 148-এ 3 বছর। আচ্ছা, সেনা বিমান ও নৌবাহিনী সম্পর্কিত অপরাধ, আপনি একটা জিনিস এখানে, এটা হবে হচ্ছে আপনার সপ্তম, কত বলেন? সপ্তম। 16 নম্বর দেখেন, জিলকদ একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতা, সে তার ডিপার্টমেন্টের জুনিয়রদের বাধ্য করে যেন তারা সেই সংগঠনে যোগ দেয়। ওই যে রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য প্ররোচিত করছেন, তাহলে হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। ধারা লেখেন 153 খ, পাশে লিখে রাখেন ধারা 153 খ। পাইছেন? ক, খ ও গ একত্রে ঘ কে খুন করার ষড়যন্ত্রে অভিযুক্ত হন, বিচারে খ ও গ রে খালাস দিছে, 2 জনরে খালাস দিছে। ক দণ্ডিত হবে কিসে? ক ও খালাস পাবে, কারণ অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য একজনকে দায়ী করা যায় না, হতে হবে কয়জন? 2 জন। 18 দেখেন, দণ্ডবিধির অধীন এফরে সংগঠনের সর্বোচ্চ শাস্তি হলো, আপনারা অনেকে ক দাগাইছেন, বাট উত্তর হবে 1 মাস সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। এটাও ক্লাসে বুঝাইছিলাম। হ্যাঁ, সর্বোচ্চ বলছে, সর্বোচ্চ গোল্ডেন। পাইছেন? আচ্ছা, 19 নম্বর দেখেন, 1971 সালে 26শে মার্চ তারিখে স্বাধীনতা ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সৃষ্টি সম্পর্কে যদি কোনো ব্যক্তি নিন্দা করেন বা কুচ্ছ রটান, উক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হতে পারে 10 বছর সশ্রম কারাদণ্ড। ব্রাকেটে লেখেন 123 ক ধারা, আমরা পড়ি নাই। 123 ক ধারা, বাংলাদেশের স্বাধীনতা দিয়ে যদি কেউ আজে বাজে কথা বলে তার বিরুদ্ধে মামলা হবে 123 ক ধারায়, এটা আমরা পড়ি নাই। 20 নংটা দেখেন, অপরাধ সংগঠনের কোন পর্যায়ে সহায়তা করলে কোনো ব্যক্তি দুষ্কর্মের সহযোগী হিসেবে দায়ী হবে? যে কোনো পর্যায়ে, পূর্বে হোক, পরে হোক, সময়ে হোক, উপরের সব ক্ষেত্রে। এই ছিল আমাদের পরীক্ষা। নামাজের পরে আমাদের আর একটু ক্লাস আছে, বুঝতে পারছেন? আর আমাদের এখানে অনেকে আছেন যারা ভর্তি হন নাই বা যাদের ইনস্টলমেন্ট বাকি আছে, এটা দ্রুত করে ফেলবেন আপনারা, ঠিক আছে? জি। দেখেন, বিরতির আগে আমরা 201 ধারা পর্যন্ত পড়েছিলাম। 201 ধারায় সাক্ষ্য বিনষ্টের শাস্তি, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সাক্ষ্য বিনষ্ট করলে শাস্তি 7 বছর, যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত বিনষ্ট করলে শাস্তি 3 বছর, আর 10 বছরের নিচে কোনো অপরাধের সাক্ষ্য বিনষ্ট করলে 4/1 ভাগ। আমরা 202 ধারাটায় চলে আসি। দেখেন ধারা 202, তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি, বাধ্য ব্যক্তি শব্দটা বললেন, তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে অপরাধের তথ্য প্রদানে বিরত থাকা। আচ্ছা, না থাকলে লিখে নিবেন, যে আশেপাশ থেকে লিখে নিবেন, তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে অপরাধের তথ্য প্রদানে কি থাকা বলেন? বিরত থাকা। যেমন লেখেন 202 ধারা, আমি লিখে দিছিলাম আপনাদের বইতে, আর নতুন বইতে এমনিতেই আছে। যেমন লেখেন যে ফৌজদারি কার্যবিধির 44 ধারা, এই 202 ধারার পাশে একটু লিখে রাখেন এই জায়গা, যে যেমন ফৌজদারি কার্যবিধির শুধু 44 ধারা, ফৌজদারি কার্যবিধির 44 ধারা। 202 ধারা হলো যে তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি, তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে অপরাধের তথ্য প্রদানে বিরত থাকে। আপনাদের লেখা লাগবে না, যার যার নাই আমার কাছ থেকে একটা পেজ প্রিন্ট নিয়ে নিয়েন, আপাতত কথা শুনেন, বুঝছেন?
যেমন ফৌজদারি কার্যবিধির কত ধারা লিখছেন? 44 ধারা। একটু আমি আপনাদের মনে করাই দিই, ফৌজদারি কার্যবিধির যখন আমরা 44 ধারা পড়ছিলাম, ওখানে একটা কথা আছে যে আপনার সামনে যদি কোনো অপরাধ হয়, কিছু কিছু অপরাধ আছে, ওই অপরাধের তথ্য আপনি পুলিশ বা ম্যাজিস্ট্রেটের কাছে দিতে বাধ্য। ধরেন ওখানে বলা আছে খুন বা গুরুতর অপরাধ, মারামারি। তাহলে যদি আপনার সামনে খুন হয়, আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন, দেখলেন যে একজন আরেকজনের খুন করছে, তাহলে এই অপরাধের তথ্যটা যদি আপনি নিকটস্থ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে না দেন, তাহলে আপনি দণ্ডিত হবেন 202 ধারায়, দণ্ডবিধির 202 ধারায়। 202 ধারার শাস্তি কি দেখেন, যে কোনো বর্ণনার অনধিক আন্ডারলাইন করবেন 6 মাসের কারাবাস, অর্থদণ্ড বা উভয়। কতদিন? যে কোনো বর্ণনার 6 মাস। 203 ধারা দেখেন, সংগঠিত অপরাধ বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া। সংগঠিত অপরাধ বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া, গিভিং ফলস এভিডেন্স ইনফরমেশন রেসপেক্টিং অ্যান অফেন্স কমিটেড। ধরেন আপনি তো তথ্য দিতে বাধ্য ছিলেন, না দিলে 202 ধারা। এখন আপনি তথ্য দিতে গেছেন, হইছে আপনার হালকা মারামারি, যাইয়ে বললেন যে একেবারেই মানে মারাত্মক জখম হয়ে গেছে, গুলিগুল্লা হয়ে গেছে, তাহলে আপনি মিথ্যা তথ্য দিছেন। অথবা হইছে বড় অপরাধ, যাইয়ে বলছেন ছোট অপরাধ, তাহলে সেই ক্ষেত্রে আপনি দণ্ডিত হবেন 203 ধারায়, যে কোনো বর্ণনার অনধিক 2 বছরের কারাবাস, অর্থদণ্ড বা উভয়। তাহলে এই ক্ষেত্রে সাজা বেশি। আবার শুনেন, তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি তথ্য না দিলে কত ধারার অপরাধ করছে? 202, 6 মাস। আর যদি তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি যে মিথ্যা তথ্য দেয়, 203-এ কত? 2 বছর। বুঝছেন? 204 ধারাটা দেখি। বিচারালয়ে, আন্ডারলাইন করেন, বিচারালয়ে বা সরকারি কর্মকর্তার নিকট আইনত কোনো কার্যধারায়, আন্ডারলাইন করেন পুরোটা, সাক্ষ্য দাখিল করতে আইনত বাধ্য হয়ে কোনো ব্যক্তি কোনো দলিল বা কোনো দলিল গোপন বা ধ্বংস করে, কোনো দলিল গোপন বা ধ্বংস করে। দেখেন একটা মামলায়, সেটা দেওয়ানি মামলা হতে পারে, ফৌজদারি মামলা হতে পারে, অনেক সময় আদালত ওই কোনো ব্যক্তির কাছে নির্দিষ্ট একটা দলিল আছে, ওই দলিলটা হাজির করার জন্য তার সমন দিতে পারে যে অমুক দলিল আপনার কাছে আপনি আছে, আপনি এই দলিলটা হাজির করেন। তো সে হাজির তো করেই নাই, উল্টা ওই দলিলটা ধরেন পুড়াই ফেলছে অথবা গোপন করে রাখছে, তাহলে সে দণ্ডিত হবে 204 ধারায়। শাস্তি দেখেন, যে কোনো বর্ণনার 2 বছরের কারাবাস, অর্থদণ্ড বা উভয়। তাহলে বিচারালয়ে বা সরকারি কর্মকর্তার নিকট আইনত কোনো কার্যধারায় সাক্ষ্য দাখিল করতে বাধ্য হয়ে যে ব্যক্তি কোনো দলিল গোপন বা ধ্বংস করে, তার সাজাও কত বছর? 2 বছর। আমরা চলে আসি সর্বশেষ এখানকার 205 ধারাটা। 205 ধারায় বলছে, দেওয়ানি বা ফৌজদারি কার্যধারায় মিথ্যাভাবে অন্য কারো রূপ ধারণ করে বা অনুরূপ ছদ্মবেশে কোনো স্বীকারোক্তি করে বিবৃতি দেয় বা রায় মেনে নেয় বা পরোয়ানা ইস্যু করায় বা জামিন ইত্যাদি কার্য করে সেই ব্যক্তি। দেখেন, ধরেন মামলা করছে এক ব্যক্তি, কিন্তু ওই যে মামলা করছে সে কয়েক তারিখ আসে নাই, আর একজন ছদ্মবেশ ধারণ করে আসামির সাথে ওই মামলা আপোষ করে ফেলছে, সে জায়গায় উঠাই ফেলাইছে বা সে যে আপোষ, এরকম ঘটনা ঘটছে। তাহলে ও তো ওই মামলার কোনো পক্ষ না, কিন্তু ছদ্মবেশ ধারণ করে ধরেন আপোষ মানে সম্মতি সূচক ডিক্রি নিয়ে নিছে বা ওই মামলা প্রত্যাহার করে ফেলছে, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? এই 205 ধারায়। সাজা দেখেন, যে কোনো বর্ণনার অনধিক কত? 3 বছরের কারাবাস, অর্থদণ্ড বা উভয়। দেওয়ানি বা ফৌজদারি কার্য দ্বারা মিথ্যাভাবে অন্য কারো রূপ ধারণ করে এবং অনুরূপ ছদ্মবেশে কোনো স্বীকারোক্তি করে বা বিবৃতি দেয় বা রায় মেনে নেয় বা পরোয়ানা ইস্যু করায়, জামিন ইত্যাদি কার্য করে সেই ব্যক্তি। বুঝতে পারছেন? মূল মামলার সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু সে আসছে যে আমি অমুকের ছদ্মবেশ ধারণ করে, তাহলে সেই ক্ষেত্রে সাজা হবে 205 ধারায় কতদিন? 3 বছর। বুঝছেন? তাহলে যাদের নাই তারা চিন্তা করেন না, যাওয়ার আগে আমার কাছ থেকে এর একটা কপি নিয়ে যায়। তাহলে প্রথমত, তথ্য দিতে বাধ্য ব্যক্তি তথ্য না দিলে 202-এ 6 মাস, মিথ্যা তথ্য দিলে 203-এ কত? 2 বছর। আর যারা সমন দিছে দলিল হাজির করার জন্য, দলিল গোপন বা ধ্বংস করছে, 204-এ কত? 2 বছর। আর দেওয়ানি বা ফৌজদারি মামলায় যদি ছদ্মবেশ ধারণ করে জামিন নেয়, রায় মেনে নেয়, তাহলে সাজা 205-এ কত? 3 বছর।
আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন যে দেওয়ানি মামলায় মিথ্যাভাবে অন্য কারো নাম ব্যবহারে কোনো স্বীকারোক্তি দিলে তার সর্বোচ্চ কারাদণ্ড 1.5 বছর। 2023 সালের পরীক্ষায় আসছে, এবং কত ধারা থেকে? 205 ধারা থেকে। বুঝছেন? আচ্ছা, সেলফ প্র্যাকটিস একটু করে ফেলি। সেলফ প্র্যাকটিস, একদম প্রশ্নটা করি। এ জানে যে বি জেড কে হত্যা করেছে, মানে আরিফ জানে বদরুল জামানকে হত্যা করেছে। আরিফ বদরুলকে শাস্তি হতে বাঁচাতে মৃত লাশটি গুম করতে বদরুলকে সহায়তা করে। আরিফের শাস্তি হতে পারে কত বছর? মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সাক্ষ্য বিনষ্ট করছে, শাস্তি কত? 7 বছর। বুঝছেন? পরের পেজে চলে আসেন, 3 নংটা পড়ি। সংগঠিত অপরাধ বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ? মিথ্যা তথ্য দেওয়া কত ধারায়? 200। তথ্য দিতে বাধ্য 202, আর মিথ্যা তথ্য দিলে 203 নাম্বারে চলে আসি। বিচারালয় বা সরকারি কর্মকর্তার নিকট আইনত কোনো কার্যধারায় সাক্ষ্য দাখিল করতে আইনত বাধ্য হয়ে যে ব্যক্তি কোনো দলিল গোপন বা ধ্বংস করে, সেই ব্যক্তি পেনাল কোডের কোন ধারায় দণ্ডিত হতে পারে? 204। সাজা কিন্তু 2 বছর, নাকি? আমরা চলে আসি 209 ধারায়। এটা আপনাদের বইতে আছে। অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন, dishonestly making false claim in court। অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন, দণ্ডবিধি 209 ধারা অনুসারে অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার জন্য কোন ব্যক্তি যে কোনো বর্ণনার, আন্ডারলাইন করবেন, 2 বছর পর্যন্ত কারাবাস হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। 209 ধারায় কোনো ব্যক্তিকে দণ্ডিত করতে হলে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে। কি কি দেখেন? দাবিটি আদালত উত্থাপন করতে হবে। ওই দাবিটা উত্থাপিত হতে হবে কোথায়? আদালতে। এমন দাবি মিথ্যা মর্মে উত্থাপনকারী জানে এবং সে উক্ত দাবি প্রতারণামূলক ভাবে বা অসাধুভাবে উত্থাপন করেছে বা কোনো ব্যক্তিকে ক্ষতি করার বা বিরক্তি করার অভিপ্রায় করেছে। যেমন লেখেন, এখানে একটা লাইন লেখেন, যেমন ফৌজদারি কার্যবিধির 200 ধারায় শেয়ার মামলা দায়েরকালে মিথ্যা দাবি করা, মানে ফাইলিং করে যে যা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না। ফাইলিং এ যখন 200 ধারায় জবানবন্দি নেয়, জবানবন্দি নেওয়ার পরে উনি তো অনেকগুলো অর্ডার দিতে পারে, আমলে নিতে পারে, তদন্ত অনুসন্ধানে নির্দেশ দিতে পারে, খারিজ করতে পারে। হ্যাঁ, 200 ধারায় জবানবন্দি নেয়। এখন ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে মামলা ওনার 200 ধারা মামলা তো খারিজ করছেই, যেটা জবানবন্দি নিল, উনি মনে করলো যে এরকম কোনো ঘটনাই ঘটে নাই, আর তার বিরুদ্ধে তার মামলাও করতে পারে 209 ধারায়। সে যে মামলাটা করছে, এই মামলা যে দাবিটা করছে 200, মানে সে যে শেয়ার মামলায় দাবিটা করলো, মনে করলো যে এটা হলো মিথ্যা, তখন উল্টো মামলা করতে আইসে তার বিরুদ্ধে আবার মামলা হবে কত ধারায়? 209 ধারায়। বুঝতে পারছেন? বুঝেন নাই? কোর্টে যান না এই কারণে বুঝেন নাই। শুনেন, কোর্টে গিয়ে শেয়ার মামলা, নালিশি মামলা দায়ের করে কোর্টে, এটা তো জানেন। আচ্ছা, এটা এটা তো মনে আছে আপনাদের যে থানায় আমলযোগ্য অপরাধের তথ্য দিলে হয় এফআইআর, এফআইআর পরবর্তীতে হয় জিআর মামলা। থানায় আমল অযোগ্য অপরাধের তথ্য দিলে হয় জিডি, জিডি পরবর্তীতে হয় কি নন জিআর, মনে আছে? আর কোর্টে আমল যোগ্য দেন, আমল অযোগ্য অপরাধের তথ্য দেন, কোর্টে মামলা দায়ের করতে হয় 200 ধারায়। মামলা দায়েরের কথা বলে, বাট অ্যাকচুয়ালি 200 ধারায় ওই ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিতে হয়, যে যা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না। বলে যে আপনার নাম কি? অমুক। পিতার নাম কি? অমুক। বাড়ি কোন জায়গা? অমুক। আর মামলার আসামির নাম কি? এই। সাক্ষীর নাম কি কি? এই। কি কি ঘটনা ঘটছে বলেন। বলার পরে তখন উকিল সাহেব বলতেছে যে ওর ওনার এই যে অন্যায় অত্যাচার করছে এই বিষয়ে প্রতিকার চাই, অরেন্ট ইস্যু করুক বা প্রসেস ইস্যু করুক, যা অনেক সময় তদন্ত চাই, যা চাই চাক।
এখন কি দিবে এটা হলো আদালতের এখতিয়ার। এখন যে ম্যাজিস্ট্রেট এই জবানবন্দি নিছে তার কাছে মনে হয়েছে যে এই যে যে মামলা সে করতে আসছে এই শেয়ার মামলা, এই মামলাটা হলো পুরোপুরি মিথ্যা, এরকম কোনো ঘটনাই ঘটে নাই, তাহলে তিনি তো ওই মামলা খারিজ করছেই, 203 ধারায় খারিজ করবে। খারিজের সাথে সাথে যে আসলো সে আদালতে একটা মিথ্যা দাবি করলো না, তা তার বিরুদ্ধে উল্টা মামলা হবে কত ধারায়? 209 ধারায়। বুঝছেন? মিথ্যা প্রমাণিত হলে 203 ধারায় খারিজ। 203-এ খারিজ করলো, সে তো খারিজ করলো তো ওই মামলা, কিন্তু এই যে যে মিথ্যা দাবি করলো এর বিরুদ্ধে উল্টা মামলা হবে 209 ধারায়। আচ্ছা, আমরা চলে আসি ধারা 211, অপরাধের মিথ্যা অভিযোগ, ফলস চার্জ অফ অফেন্স। অপরাধের মিথ্যা অভিযোগ 211 ধারায় অভিযুক্ত ব্যক্তিকে দণ্ডিত করতে হলে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে, যথা দেখেন, অভিযুক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোন ফৌজদারি কার্যধারা দায়ের করেছে বা করিয়াছে, দায়ের হয়ে গেছে, ফৌজদারি মামলা দায়ের করছে, কোন অপরাধ সংগঠন করেছে মর্মে মিথ্যাভাবে উক্ত ব্যক্তিকে অভিযুক্ত করেছে, মানে আপনি যে মামলাটা দায়ের করছেন এই মামলাটা হলো কি মিথ্যা। এখন মিথ্যা কেমনে বোঝা গেল? মিথ্যা বোঝা গেল এইভাবে, এমন কার্যধারা বা চার্জ দায়েরের সময় অভিযুক্ত ব্যক্তি জানে যে এমন কার্যধারা বা চার্জ দায়েরে কোনো ন্যায্য বা আইনানুগ অধিকার তার নাই, উক্ত ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায় বা অভিযুক্ত এমন চার্জ বা কার্যধারা উক্ত ব্যক্তির বিরুদ্ধে দায়ের করেছে। আমি একটু আপনাদের বুঝাই তাহলে ভালো বুঝবেন। ধরেন থানায় দায়ের করছেন এজাহার বা থানায় দায়ের করছেন জিডি, পরবর্তীতে সেটা হয় জিয়ার মামলা বা নন জিয়ার মামলা। এখন জিয়ার মামলায় বা নন জিয়ার মামলায় যারা আসামি মানছিলেন সেই আসামি খালাস পাইছে, আসামি খালাস পাইছে, তার মানে প্রমাণিত হলো কি যে এজাহারকারী যে অভিযোগ করছে সেই অভিযোগ কি সত্য না মিথ্যা। তখন ওই এজাহারকারীর বিরুদ্ধে মামলা হবে 211 ধারায়, 211 ধারায়। এবং এই 211 ধারার মামলাটা একটু স্টার দিয়ে লেখেন যে 211 ধারার মামলা করবে আদালত, আপনি দায়ের করলে হবে না, যে খালাস পাইছে সে যায় 211 ধারা মামলা করলে হবে না। 211 ধারা মামলা কাকে করতে হবে? আদালতকে, যে আদালত অব্যাহতি দিছে বা খালাস দিছে সেই আদালতকে মামলাটা দায়ের করতে হবে। যেরকম নারী শিশুর মামলায় 17 ধারায় যে প্রসিডিং আনয়ন করে ওর বিরুদ্ধে 7 বছরের কারাদণ্ড, তো ফৌজদারি মামলার ক্ষেত্রে দণ্ডবিধির ক্ষেত্রে কত ধারা? 211। নারী শিশুর 17 ধারা সমান সমান দণ্ডবিধির কত ধারা? 211 ধারা, 211। বুঝছেন? আচ্ছা, থানা থেকে করে দিত মানে কেমনে? মামলা করে দিত না, ওই যখন ফাইনাল দিত তখন ওই বিষয় বাদ দিয়ে লিখিত দিত। হ্যাঁ, সাথে সাথে কোর্ট করবে, 211 ধারার মামলা করতে হবে কোর্টে আদালতকে। দেখেন, আদালত স্বপ্রণোদিত হয়ে করতে পারে, আর যদি না করে সেই আগের সূত্র 476 ধারায় তারা দরখাস্ত দিতে হবে যে আপনি মামলা করেন। হ্যাঁ বলে 17 ধারা দেখেন কত নারী শিশুর মামলা করছে না, বলতে পারেন না যে কত ধারা? 17 ধারা। দেখেন, তাহলে আহ এখন আমরা একটু চলে আসি যে 211 ধারায় যে মিথ্যা মামলা করলো, মানে যে ছিল প্রথম মামলার বাদী, 211 ধারায় সে হইলো ওই মামলার আসামি। স্বামী কেন আসামির মতো? দেখেন, তাহলে শাস্তিতে চলে আসি যে 211 কি শাস্তি হইতে পারে। ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধের মিথ্যা অভিযোগ দায়ের দণ্ডবিধি 211 ধারায় শাস্তিযোগ্য অপরাধ, এই ক্ষেত্রে নিম্নলিখিত ভাবে শাস্তি নির্ধারিত হতে পারে। আগে 2 নম্বর পয়েন্টটা পড়বো, তারপরে 1 নম্বর। 2 নম্বরে দেখেন, যদি এমন ফৌজদারি কার্যক্রম বল দেবেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছর বা ততোধিক কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের মিথ্যা চার্জের উপর ভিত্তি করে দায়ের করা হয়, তাহলে অভিযোগকারী যে কোনো বর্ণনার গোল দেন 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে কি কি, যদি যে মামলাটা প্রথম যে মামলাটা করছে এই মামলা সাজা ছিল কি কি? মৃত্যুদণ্ড,
যাবজ্জীবন কারাদণ্ড 7 বছর বা তার বেশি এরকম কোন অপরাধ যদি মিথ্যা মামলা হয়, তাহলে পরবর্তীতে তার তার বিরুদ্ধে যে 211 ধারা মামলাটা হবে তার সাজা হতে পারে কত বছর? 7 বছর। বুঝছেন? প্রথমবার দিয়ে যে মামলা করলো ওটা মিথ্যা আসলো, হ্যাঁ, জন্য ওর সাজা হবে হলো 7 বছর। ধরেন এই যে আহ গোপালগঞ্জে যে মামলা হয়েছে, কয়েক হাজার মানুষ আসামি, তাহলে উকিল সাহেবদেরও 12 জনকে আসামি করছে যারা কোন রকম এই ঘটনার সাথে জড়িত না। তো উকিল সাহেবরা যখন খালাস পাবে তখন অন্য আদালতে দায়ের করবে যে যে মামলাটা করছে তার বিরুদ্ধে অভিযোগ আনা হোক কত ধারায়? 211 ধারায়। বুঝতে পারছেন? কারণ মামলাটা যদি খালাস পাইছে তার মানে কি মামলাটা কি প্রমাণিত হয়েছে? মিথ্যা প্রমাণিত হয়েছে। আচ্ছা, এখন দেখেন, যদি সেই অপরাধটা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের বেশি না হয়, যদি আপনার 7 বছরের কম হয়, 7 বছরের কম হয়, তাহলে এবার কোনটা করবো দেখেন। ক্ষতি সাধনের অভিপ্রায়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম, ক্রিমিনাল প্রসিডিং দায়ের বা মিথ্যা চার্জ দায়ের করার শাস্তি হইতে পারে যে কোনো বর্ণনার 2 বছর। তার মানে যদি আপনার বিরুদ্ধে একজন মানহানির মামলা করছে, শুধু মানহানি, আর মানহানির মামলা সে শুধুই করছে, আপনি খালাস পাইছেন, আর মানহানির মামলার সাজা ধরেন 2 বছর, তাহলে সে এমন একটা মিথ্যা মামলা করছে যে মিথ্যা মামলার সাজা ছিল কয় বছর? 2 বছর। তাহলে আপনি তার বিরুদ্ধে 211 ধারার মামলা যদি আদালত যদি তার বিরুদ্ধে করে, তাহলে তার সাজা হতে পারে কত? 2 বছর। বুঝছেন? তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 7 বছর বা তার বেশি এরকম কোন মিথ্যা মামলার ক্ষেত্রে সাজা হবে কত? 7 বছর। আর অন্যান্য ক্ষেত্রে কত? 2 বছর। কত ধারা? 211 ধারা। উদাহরণ পড়েন, এই যে আমরা উদাহরণ পড়ি যে মিথ্যা এজাহার বা অভিযোগ দায়ের এই ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তো এই যে দেখেন 209 ধারায় বলছে অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন, তাহলে আমরা এটা বলতে পারি যে সিআর মামলার ক্ষেত্রে হলো 209 নাকি জবানবন্দি নিয়ে, তাহলে যে কোনো বর্ণনার কত বছর? 2 বছর। আর 211-তে হচ্ছে 2 বছর আর কখনো 7 বছর। 210 আমরা পড়ি নাই, 10টা এখানে দিছে দেখেন। প্রাপ্য নহে এমন অর্থের জন্য প্রতারণামূলক ভাবে ডিক্রি অর্জন। আপনি কারো কাছে টাকা পান না, কিন্তু দেওয়ানি মামলা করে ডিক্রি আদায় করছেন যে ওর কাছে আমি টাকা পাই, এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে তার যে এই যে ডিক্রিটা পেলো তার বিরুদ্ধে মামলা করতে হবে দণ্ডবিধির 210 ধারায়, এবং শাস্তি দেখেন কত বছর? 2 বছর। 210 ধারা লেস ইম্পর্টেন্ট, মনে না রাখলে সমস্যা নাই, 9 আর 11 মনে রাখতে হবে। 209 আর 211। বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন যে দ্য পেনাল কোড 1860-এর কোন ধারায় অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার শাস্তির বিধান রয়েছে? অসাধুভাবে কোন ধারায়? 209 ধারায়। 9 ধারায়। তারপরে দেখেন 2 নং, কোন ব্যক্তি মিথ্যা এজাহার করলে, মিথ্যা এজাহার আন্ডারলাইন করেন, মিথ্যা এজাহার করলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে? 211 ধারা। 3 নাম্বারটা দেখেন, কোন ব্যক্তি কারো ক্ষতি করার উদ্দেশ্যে ফৌজদারি মামলা দায়ের করলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে? 211। সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার দেখেন, অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপনকারী দণ্ডিত হতে পারে অনধিক কত? অনধিক 2 বছর। এরপরে চলে আসেন 4 নং প্রশ্নটা, ক্ষতি করার অভিপ্রায়ে মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে, 7 বছর বা ততোধিক কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধের মিথ্যা মামলা দায়েরকারী কত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে? কত বছর বলেন? 7 বছর। অর্থদণ্ড সহ 7 বছর। আর এটা ছাড়া অন্যান্য ক্ষেত্র হইলে কত হইতো? 2 বছর। নাই, না থাকলে নিয়ে যায়। আচ্ছা, আমরা একটু পরে আজকে আমাদের শেষ 3টা ধারা একটু পরে আজকে শেষ করব। দেখেন, প্রথমে দেখি অপরাধীকে আশ্রয় দেওয়া সংক্রান্ত কতগুলা ধারা আছে। 201-এ পড়ছি সাক্ষ্য বিনষ্ট করা। আর আপনি যদি অপরাধীর আশ্রয় দেন, একজন অপরাধ করে আপনার বাড়িতে আসছে, আশ্রয় দিলে সেটাও অপরাধ। এই সাজা বলছে 212 ধারা। প্রথমে চলে আসি, দেখেন 212 ধারা, অপরাধীকে আশ্রয় দেওয়া। হারবোরিং অফেন্ডার, হারবর শব্দের অর্থ হচ্ছে কি? আশ্রয় দেওয়া। তো শাস্তির মিল আছে, 201 আর 212 শাস্তির মিল আছে, হালকা একটু পার্থক্য। দেখেন,
মৃত্যুদণ্ডে দণ্ডনীয়, এটা বলতেন মৃত্যুদণ্ডে দণ্ডনীয়, পাইছেন 212 ওই জায়গায় যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয়, মৃত্যুদণ্ডে দণ্ডনীয়। অপরাধের আসামিকে শাস্তি হইতে বাঁচানোর জন্য 5 বছর, 5 বছর বললেন। কত বছর? দেখেন আমি একটু আপনার সাথে তুলনা করি। 201-এ ছিল মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের মানে সাক্ষ্য বিনষ্ট করা, ওই জায়গায় ছিল 7। 212-তে আসামিরে আশ্রয় দেওয়া, এই জায়গার শাস্তি কত? 5। আচ্ছা, যে ব্যক্তি আন্ডারলাইন করবেন যাবজ্জীবন কারাদণ্ডে বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের আসামিকে শাস্তি হতে বাঁচানোর জন্য আশ্রয় দেয়, বল দিবেন 3 বছর। তাহলে ওই জায়গায়ও 201-এ যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত অপরাধের সাক্ষ্য বিনষ্ট করলে সাজা ছিল কয় বছর? 3 বছর। আর এই জায়গা আসামিরে এই ধরনের অপরাধে আশ্রয় দিলে সাজা কত? 3 বছর। ধরেন একজন খুন করছে, খুনিরে আপনি আপনার বাড়িতে আশ্রয় দিচ্ছেন, তাহলে আপনার সাজা হবে কত? 5 বছর। আর লাশ গুম করলে সাজা হবে কত? 7 বছর। বুঝছেন? টাকা। আচ্ছা, এরপরে যাবজ্জীবন কারাদণ্ড, ধরেন একজন ধর্ষণ করে আসছে, আপনি ধর্ষককে আশ্রয় দিচ্ছেন, ধর্ষণের সাজা যাবজ্জীবন কারাদণ্ড। আপনি যদি আশ্রয় দেন আপনার সাজা হবে কত? 3 বছর। জি। এখন পরেরটা দেখেন, যদি অপরাধটি করলেন এক আন্ডারলাইন করেন 1 বছর শাস্তিযোগ্য হয় বা 10 বছর পর্যন্ত না, মানে 10 বছরের নিচে হয়, 10 বছরের নিচে, সেই ক্ষেত্রে কোন অপরাধের আসামিকে শাস্তি হতে বাঁচানোর জন্য আশ্রয় দেয়, সে অপরাধের জন্য নির্ধারিত আন্ডারলাইন করেন সর্বোচ্চ কারাদণ্ডের 4/1 দণ্ডিত হতে পারে। এটাও 201-এর মতো। তাহলে 201 আর 212 শুধু এক জায়গায় পার্থক্য, প্রথমটা ওই জায়গা ছিল 7, এই জায়গা হলো 5। 201-এ ছিল 7, 212-তে হলো 5। বুঝছেন? আর বাকি সব কিন্তু এক। আর ওই জায়গা হলো সাক্ষ্য বিনষ্ট করা, আর এই জায়গা কি? আশ্রয় দেওয়া। এখন জেনে রাখা ভালো, তো একটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেখেন খুবই গুরুত্বপূর্ণ, নির্মূলের সুবিধা দেখেন। দণ্ডবিধির 212 ধারার অধীন অপরাধীকে আশ্রয় দানের জন্য বা অপরাধীকে লুকিয়ে রাখার জন্য শাস্তি বিধান করা হয়েছে, কিন্তু অপরাধীকে আন্ডারলাইন করবেন তার স্বামী বা স্ত্রী আশ্রয় দিলে স্বামী বা স্ত্রী 212 ধারায় দণ্ডিত হবে না। স্বামী যদি স্ত্রীর কাছে চাইতে পারে, স্ত্রী যদি স্বামী অপরাধ করে স্ত্রীর কাছে আসছে, স্ত্রী আশ্রয় দিছে, অপরাধ হবে না। স্ত্রী অপরাধ করে স্বামীর কাছে আসছে, স্বামী আশ্রয় দিছে, এটা অপরাধ হবে না। অর্থাৎ 212 ধারায় স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য হবে না। 3টে স্টার দেন, 212 ধারা স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য হবে না। এক অপরাধীর ধরেন 4টা বিয়া, তার এলাকায় থাকে 4 বউ, তাহলে 4 বউর কাছে যদি আশ্রয় নাই, তাহলে বউয়ের কি কোনো অপরাধ হয়েছে? হয় নাই। আচ্ছা, তো বিগত বছরের প্রশ্ন দেখেন যে অপরাধীকে আশ্রয় দান দণ্ডনীয় অপরাধ সংক্রান্ত বিধান নিম্নের কোন সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য না? স্বামী বা স্ত্রী। তো আজকে আপনাদের এই পর্যন্ত থাক, আগামী দিন আসেন। আগামী দিনও ক্লাস টেস্ট আছে, এই যে যতটুকু পড়ছি এই পর্যন্ত পড়বেন। যতটুকু বলতে ওই 161 থেকে পড়বেন, 161 থেকে এই পর্যন্ত, 161 থেকে এই পর্যন্ত। জি, এর ভিতরে পরীক্ষা। হ্যাঁ দিব দিব, জি ইসমাইল নিয়ে যান।